আচ্ছা, আপনার পকেটে যে ১০০ টাকার নোটটা আছে, সেটা কিন্তু শুধু একটা কাগজের টুকরো না। এটা আসলে একটা দেশের অর্থনীতির পুরো গল্পটা বলে দিতে পারে। চলুন আজ এই বিষয়টাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি আর খুঁজে বের করি আজকের বাংলাদেশে কেন এই ১০০ টাকার মান এতটা কমে গেছে। এই প্রশ্নটা কিন্তু এখন শুধু আমার বা আপনার না, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন। বাজারে গেলেই হোক বা মাসের খরচের হিসাব করতে বসলেই হোক, প্রায় সবাই কিন্তু এই কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। তো এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই সমস্যার একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়ছে সেটার সরাসরি প্রভাব সাধারণ মানুষের জীবনে ঠিক কিভাবে পড়ছে। কারণ অর্থনীতির বড় বড় তত্ত্বের চেয়েও জরুরি হলো মানুষ তার কষ্ট করে আয় করা টাকা দিয়ে কি কিনতে পারছে আর কি পারছে না। সূত্র থেকে নেওয়া এই কথাটা আসলে মুদ্রাস্ফীতির সত্যিকারের চেহারাটা আমাদের সামনে তুলে ধরে। এটা কোনো সংখ্যা বা ডেটা না, এটা মানুষের প্রতিদিনের জীবনের একটা সংগ্রাম। মানে আপনার আয় যদি একই থাকে, খরচ কিন্তু প্রায় ১.৫ গুণ বেড়ে গেছে। ভাবা যায়? এখন আপনি হয়তো ভাবছেন, এই সমস্যাটাকে শুধু বাংলাদেশেই হচ্ছে? জাতিসংঘের একটা রিপোর্ট কিন্তু বেশ চমকপ্রদ একটা চিত্র তুলে ধরেছে। দেখুন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কিন্তু মুদ্রাস্ফীতির দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত বা অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কাও, যেখানে মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে, সেখানে বাংলাদেশে এই হার প্রায় ৯%। এখন এই চার্টটা খুব ইন্টারেস্টিং। এখানে দুটো বিষয় আছে। একটা হলো সার্বিক মুদ্রাস্ফীতি, যেটা প্রায় ৮.৯%, আর আরেকটা হলো খাদ্য মুদ্রাস্ফীতি, যেটা ১১%। এর মানেটা কি জানেন? এর মানে হলো অন্য সবকিছুর চেয়েও আমাদের চাল, ডাল, তেলের মতো জরুরি খাবারের দাম বাড়ছে অনেক বেশি দ্রুত গতিতে। আর সাধারণ মানুষের বেতনের সিংহভাগ তো এখানেই চলে যায়, তাই না? এই কারণেই কিন্তু কষ্টটা আমাদের সবার এত বেশি লাগছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, মানে কি ঘটছে সেটা দেখলাম। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হচ্ছেটা কেন? এর পেছনের অন্যতম প্রধান কারণ হল মার্কিন ডলারের বিপরীতে আমাদের টাকার মানের পতন। এই টাইমলাইনটা একবার দেখুন, অবিশ্বাস্য মনে হতে পারে। মাত্র ৩ বছরের মধ্যে ডলারের দাম ৮৬ টাকা থেকে বেড়ে সোজা ১২১ টাকা হয়ে গেছে। মানে টাকার মান প্রায় ৪০% কমে গেছে। এর সোজা মানে হলো, বিদেশ থেকে যা কিছু আমরা আমদানি করি সেটার জন্য এখন আমাদের আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। আর সেটার প্রভাব সরাসরি এসে পড়ছে দেশের বাজারে। এখন মনে হতে পারে এটা হয়তো শুধু আমাদের দেশের অভ্যন্তরীণ নীতির সমস্যা, কিন্তু না, এর পিছনে কিছু বড় বৈশ্বিক কারণও আছে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে সাপ্লাই চেইন নষ্ট হয়ে গেছে, আবার আমেরিকা তাদের সুদের হার বাড়ানোর কারণে বিনিয়োগকারীরা ডলারের দিকে ঝুঁকেছে। এই সব মিলিয়ে বিশ্বজুড়েই ডলার অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুধু টাকা না, বিশ্বের অনেক বড় বড় মুদ্রারই কিন্তু ডলারের বিপরীতে এই একই অবস্থা হয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশ আমদানির উপর অনেক বেশি নির্ভরশীল, তাই এই ধাক্কাটা আমাদের উপর অনেক অনেক জোরে এসে লেগেছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? খুব সহজ করে বললে, আমরা বিদেশে জিনিসপত্র বিক্রি করে যত ডলার আয় করছি, তার চেয়ে অনেক বেশি ডলার খরচ করে ফেলছি বিদেশ থেকে জিনিসপত্র কেনার জন্য। এই যে আয় আর ব্যয়ের মধ্যে একটা বিশাল ফারাক, এটাই দেশে তৈরি করেছে তীব্র ডলার সংকট। আর এই ডলার সংকটের সাথে সরাসরি জড়িত আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আচ্ছা, এই রিজার্ভ জিনিসটা আসলে কি? আর এটা কেনই বা এত জরুরি? সবচেয়ে সহজ ভাষায় যদি বলি, ফরেন রিজার্ভ হলো একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের মানি ব্যাগ, যেখানে ডলারের মতো বিদেশি মুদ্রা জমানো থাকে। এটা অনেকটা আমাদের পরিবারের ইমার্জেন্সি ফান্ডের মতো। যে কোনো বিপদে আপদে এই ফান্ডটাই ভরসা। এই ছবিটা দেখুন, রিজার্ভের কাজ কিন্তু অনেক। আমরা যে জ্বালানি তেল ব্যবহার করি বা বিদেশ থেকে যে খাবার আসে, এই সব জরুরি জিনিস আমদানি করা থেকে শুরু করে দেশের মুদ্রার মান ধরে রাখা, এমনকি বড় কোনো অর্থনৈতিক ধাক্কা সামলাতেও এই রিজার্ভই কিন্তু একমাত্র ভরসা। আর এখানেই কিন্তু আসল উদ্বেগের কারণটা লুকিয়ে আছে। দেখুন, ২০২১ সালের আগস্টে আমাদের রিজার্ভ ছিল $৪৮ বিলিয়ন, যা ছিল একটা রেকর্ড। আর এখন সেটা কমতে কমতে প্রায় $২০ বিলিয়ন এসে ঠেকেছে। মানে অর্ধেকেরও বেশি কমে গেছে। দেশের অর্থনীতির জন্য এই ধাক্কাটা কিন্তু অনেক বড়। তো এইরকম একটা কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ সাহায্য চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কাছে। এখন চলুন দেখি এই সংকট থেকে বের হতে IMF ঠিক কী পথ দেখাচ্ছে। অর্থনীতিকে স্থিতিশীল করতে
আইএমএফ বাংলাদেশকে $4.7 বিলিয়ন একটা ঋণ প্যাকেজ অনুমোদন করেছে, কিন্তু এই টাকাটা এমনি এমনি আসছে না। এর সাথে জুড়ে দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা সংস্কারের পরামর্শ। আইএমএফের মূল পরামর্শ মূলত তিনটা। প্রথমত, টাকার বিনিময় হারকে বাজারের ওপর আরও বেশি করে ছেড়ে দিতে হবে, মানে চাহিদা আর যোগানই ঠিক করবে ডলারের দাম কত হওয়া উচিত। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় খাতে ভর্তুকি কমাতে হবে। আর সবশেষে ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সুশাসন ও সংস্কার আনতে হবে। এখন আসল প্রশ্ন হল, এই সব বড় বড় নীতিগত পরিবর্তন কি শেষ পর্যন্ত আমাদের সেই ১০০ টাকার নোটের মান ফিরিয়ে আনতে পারবে? এই সংস্কারগুলোর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? দেখুন, আইএমএফের এই সব পরামর্শের মূল উদ্দেশ্য একটাই, অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো। যদি ডলারের দাম একটা যৌক্তিক জায়গায় এসে স্থির হয়, তাহলে বিদেশ থেকে জিনিস আনার খরচ কমে আসবে, আর সেটা হলে ধীরে ধীরে দেশের বাজারেও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসতে পারে। আর তখনই কিন্তু আপনার আমার টাকার ক্রয় ক্ষমতা বাড়বে। তবে এই রাস্তাটা কিন্তু একদমই সহজ না। সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। যেমন, বিশ্ব অর্থনীতি যদি খারাপ হয়, তাহলে আমাদের রপ্তানি আয় কমে যেতে পারে। আবার দেশের ভেতরের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতিগুলোর সঠিক বাস্তবায়নও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এত সংস্কার, এত চেষ্টা, এগুলো কি আসলেই পারবে বাংলাদেশের অর্থনীতিতে সেই পুরনো আস্থা ফিরিয়ে আনতে? পারবে কি আমাদের সবার পকেটে থাকা টাকাটার সম্মান ফিরিয়ে দিতে? এই উত্তরটা কিন্তু সময়ই বলে দেবে।